নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায়। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের দরবারে। বেশ ভোর ভোর চলে এসেছি দমদম স্টেশনে। গরম এবং বর্ষা দুই সমানভাবে সক্রিয় এখন, তাই ইচ্ছে আছে সকাল সকাল ঘুরে নেওয়ার। আমার আজকের গন্তব্য হুগলির কুন্তিঘাট। ধরে নিয়েছে শান্তিপুর লোকাল, ছেড়ে যাচ্ছি দমদম। ভোরবেলা তো, তার উপরে আবার মেঘলা আবহাওয়া, তাই ফাঁকা ট্রেন। জানালার ধারে সুন্দর একটা জায়গা পেয়ে বেশ খুশি আমি। এখান থেকে আমি যাচ্ছি নৈহাটি, সেখান থেকে ট্রেন বদলে যাব ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আবার কাটোয়া লোকাল ধরে যাব কুন্তিঘাটে। এইভাবে ছাড়াও কিন্তু কুন্তিঘাটে যাওয়ার আরও বেশ কিছু উপায় আছে। আমি ভিডিও শেষে আসা যাওয়ার ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেব আপনাদের। ভোরবেলা যাওয়ার একটা বড় কারণ হলো একটি মন্দির সকাল 9টায় বন্ধ হয়ে যায়, আবার খুলবে তা বিকেল 5টায়। তাই বন্ধ হয়ে যাওয়ার আগেই সেটিকে দেখে নেওয়া হবে। চলে এসেছি নৈহাটিতে। এবার এখান থেকে ট্রেন বদলাতে হবে আমায়। নৈহাটি থেকে ধরে নিয়েছি ব্যান্ডেল যাওয়ার লোকাল ট্রেন। এই ট্রেনে ব্যান্ডেল পৌঁছে ধরে নেব কাটোয়া লোকাল। এবারে ব্যান্ডেল থেকে ধরে নিয়েছি সকাল 8:15 কাটোয়া লোকাল। কুন্তিঘাট এখান থেকে মিনিট 15 সময় লাগবে। যেতে যেতেই জানা যাক কুন্তিঘাটের নাম এমন কেন। এই অঞ্চলের এই নামকরণের সবচেয়ে বড় এবং প্রত্যক্ষ কারণ হল কুন্তি নদী। নদীটি হুগলি বা গঙ্গা নদীর একটি উপনদী, যা এই অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গায় মিশেছে। প্রাচীনকালে যখন জলপথই ছিল যাতায়াত এবং ব্যবসার প্রধান মাধ্যম, তখন এই নদীর তীরে একটি প্রধান ঘাট বা বন্দর গড়ে ওঠে। সেই কুন্তি নদীর ঘাট শব্দবন্ধটি থেকেই কালক্রমে স্থানটির নাম হয় কুন্তিঘাট। স্থানীয় মানুষের বিশ্বাস এবং লোকগাথা অনুযায়ী এই কুন্তি নদীর নামটির পিছনে দাপর যুগের মহাভারতের সম্পর্ক রয়েছে। প্রচলিত আছে যে পঞ্চপাণ্ডব এবং তাদের মাতা কুন্তি যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখন তারা কিছুকাল এই অঞ্চলের বনাঞ্চলে বা নদীর তীরবর্তী এলাকায় ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন। মাতা কুন্তির এই অঞ্চলে আগমনের স্মৃতিকে ধরে রাখতেই স্থানীয় প্রাচীন বাসিন্দারা নদীটির নাম রাখেন কুন্তি নদী। পরবর্তীতে এই নদীর ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদটি কুন্তিঘাট নামেই পরিচিতি পায়। বলা বাহুল্য, এই জনশ্রুতির কিন্তু কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ইতিহাস ঘাটলে জানা যায় কুন্তিঘাট এবং তার আশপাশের অঞ্চল, বিশেষ করে ত্রিবেণী এলাকা, বহু শতাব্দী প্রাচীন এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। মধ্যযুগে এবং ঔপনিবেশিক আমলে কুন্তিঘাট একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। সপ্তদশ শতাব্দীতে এখানে ওলন্দাজ বা ডাচ ব্যবসায়ীদের কুঠিও ছিল। পরবর্তীকালে ব্রিটিশ আমলে এই ঘাটের গুরুত্ব আরও বৃদ্ধি পায় এবং যাতায়াত সুগম করতেই কুন্তি নদীর ওপরে বিখ্যাত শতাব্দী প্রাচীন ঝুলন্ত কাঠের সেতু নির্মাণ করা হয়। কথা বলতে বলতেই চলে এসেছি কুন্তিঘাটে। ট্রেন ঢুকছে কুন্তিঘাট স্টেশনে। এবার আমার নামার পালা। আমায় নামিয়ে দিয়ে চলে গেল কাটোয়া লোকাল। ট্রেন চলে যেতেই ধীরে ধীরে শুনশান প্ল্যাটফর্ম। আমার গন্তব্য প্রথমে স্টেশনের পূর্ব দিকে, তাই এবারে যাওয়া যাক ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শুরু করেছি হাঁটা। এই রাস্তা ধরে আমি যাব স্টেশন থেকে লক্ষ্মীবাজার হয়ে কেশরাম রেয়ন কারখানার দিকে। সেখানেই আছে রাধাকৃষ্ণ মন্দির। সেটি প্রথমে দেখে নিতে হবে। স্টেশন থেকে 1 কিলোমিটারের মতো পথ। টোটো আছে, তবে হেঁটেই চলেছি আমি।
লোকালয় ছাড়িয়ে কারখানার চত্বরে প্রবেশ করা মাত্রই বদলে গেল দৃশ্যপট। দুধারে পাঁচিল, মাঝে রাস্তা, তবে তা বেশ পরিচ্ছন্ন। দুই ধারে সবুজ ঘাসের আসন পাতা। নিরিবিলি সেই রাস্তা ধরে চলেছি আমি। মিনিট দশকের মধ্যেই চলে এসেছি কেশোরাম রেয়ন প্রাঙ্গণে বিড়লা রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। 9টা নয়, এই মন্দির বন্ধ হবে সকাল 9:30টায়, আবার খোলা থাকবে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। এই মন্দির কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানার ঠিক পাশেই অবস্থিত একটি সুন্দর এবং শান্ত মন্দির। বিড়লা শিল্পগোষ্ঠীর উদ্যোগে তৈরি হওয়ায় এটি স্থানীয়ভাবে কুন্তিঘাট বিড়লা মন্দির নামেও পরিচিত। কলকাতার বিখ্যাত বিড়লা মন্দিরের মতোই এটি অত্যন্ত চমৎকার স্থাপত্যশৈলীতে নির্মিত। মন্দিরের প্রধান উপাস্য দেবদেবী হলেন রাধাকৃষ্ণ। এর চারপাশের পরিষ্কার পরিচ্ছন্ন বাগান এবং শান্ত পবিত্র পরিবেশ দর্শনার্থীদের মন ভালো করে দেয়। মন্দিরের পুরোহিত অবশ্য আমায় ছবি তুলতে দেননি। বিগ্রহের ছবি আমি দূর থেকেই তুলেছি। প্রণামী না দেওয়ায় তিনি আমায় মন্দিরে প্রবেশ করতেই দিতে চাননি। তারই মধ্যে যেটুকু ছবি পেয়েছি তাই সবুজ পরিবেশটির সৌন্দর্যই তুলে ধরে। নিরিবিলি মন্দির চত্বরের এক প্রান্তে একটি হনুমান মন্দিরও আছে। সব মিলিয়ে এই মন্দির চত্বরটি শান্ত, সবুজ এবং সত্যি সুন্দর। এবারে বেরোনো যাক রাধাকৃষ্ণ মন্দির থেকে। গত সপ্তাহে আমরা এসেছিলাম ডুমুরদহে। কুন্তিঘাট থেকে, মানে কুন্তিঘাটের পরের স্টেশন, এখান থেকে 3-4 কিলোমিটার হবে। ডুমুরদহে কয়েকটা আশ্রম দেখেছিলাম, আপনারা দেখেছেন। এছাড়াও গিয়েছিলাম বুনোকালী মন্দিরে। আশ্রমগুলিতে খুব সুন্দর ব্যবহার পেয়েছি। আর বুনোকালী মন্দির, সেখানে আমি কলকাতা থেকে এসেছি শুনে তারা আমাকে যা যা প্রসাদ ছিল ওদের, বাকি সমস্তটা আমাকে গুছিয়ে গাছিয়ে দিলেন। আপনি খান, পরিশ্রান্ত। ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এগুলি তো হওয়া উচিত, এটাই আমরা আশা করি, এটাই আমরা পেয়ে থাকি। কিন্তু এই রাধাকৃষ্ণ মন্দিরে এসে, এই যে কুন্তিঘাটের, আমি খুব আশাহত হলাম। পুরোহিত মশাই কিছু বলার আগেই, ঢোকার সঙ্গে সঙ্গে বললেন, আগে প্রণামী দিন, এই প্রসাদ কিনুন, তারপরে বাকি কথা। তা আমি একটু প্রথমে বললাম যে আমরা একটু কথাবার্তা বলে নিই, একটু ছবি টবি তুলি, তারপরে আসছি। তা হবে না, আগে প্রণামী দিতে হবে এবং প্রসাদ কিনতে হবে, তারপরে কী করা যাবে। উনি ছবি তুলতে দিলেন না এবং কার্যত মন্দির থেকে প্রায় তাড়িয়েই দিলেন। আমি যেটুকু যা ছবি তুলেছি বাইরের থেকে তুলেছি মন্দিরের। তো পুরোহিতের এরকম একটা ব্যবহার, অবাঙালি পুরোহিত, এটা আমি আশা করিনি। এটা খুব একটা অস্বস্তিকর ব্যাপার। যাই হোক, কুন্তিঘাটে সবাই বেড়ানো শুরু হয়েছে। শুরুতে একটু তাল কাটলো। তো আমরা আরও দেখি কুন্তিঘাটে আরও কী কী আছে, কীরকম কী ব্যাপার, সেগুলো কতটা কি ভালো হয়, সবই দেখা যাবে। কিন্তু শুরুতেই রাধাকৃষ্ণ মন্দির বিড়লাদের, সেটা কিন্তু আমার পক্ষে খুব একটা সুখকর হয়নি। সত্যি পুরোহিতের ব্যবহারে শুরুতে একটু ছন্দ কাটলো বই কি, তবে বেড়ানো এখনও অনেক বাকি। এবারে আমি চলেছি গঙ্গা এবং কুন্তি নদীর মোহনা দেখতে। রাধাকৃষ্ণ মন্দির থেকে মিনিট 10 হাঁটা পথ। চলে এসেছি মোহনার কাছাকাছি। বর্ষায় মোহনার কাছে যাওয়া সিঁড়ি দিয়ে নেমে বেশ খানিকটা অংশ কর্দমাক্ত। তাই স্থানীয়দের কথা শুনে অন্য দিক থেকে নিচে নেমে চোখ জুড়িয়ে গেল। সবুজ ঘাসের গালিচার মাঝে একটা অশ্বত্থ গাছ।
তার ওপাশ দিয়ে বয়ে গিয়েছে কুন্তী নদী। এদিকে বাড়িঘর তেমন নেই, তাই নিরিবিলি নির্জনে সবুজের মধ্যে দিয়ে বয়ে গিয়ে কুন্তী ধরা দিয়েছে গঙ্গার বাহুডোরে। গঙ্গা এখানে মাঝে একটি দ্বীপ সৃষ্টি করে তার দুপাশ দিয়ে বইছে, তাই গঙ্গা এদিকে বেশ কিছুটা সরু। কিন্তু যারা নির্জনতা পছন্দ করেন, একাকী নদীর সঙ্গে গল্প করতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা দারুণ। মোহনার কাছেই হোগলা বন, তার পাশ দিয়ে এগোলাম গঙ্গার দিকে। স্থানীয় মৎস্যজীবীদের দৈনন্দিন জীবনের চেনা ছবি, বেশ ভালোই লাগছিল এখানে দাঁড়িয়ে। তবে বৃষ্টি আসছে, দু একটি করে ফোঁটা গায়েও পড়ল। বৃষ্টি হলে কিন্তু ফেরা মুশকিল হবে এখান থেকে, কাদায় আমি একেবারে আটকে যাব। অতএব তাড়াতাড়ি বেরোনো যাক। মিনিট তিনেক হেঁটে চলে এসেছি ডুমুরদহের বিখ্যাত কাঠের ঝুলন্ত সেতুর কাছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দূর থেকেই আগে দেখা যাক কুন্তী নদী এবং তার উপরে এই ঝুলন্ত সেতুকে। একটু পরে আমরা উঠছি ওই সেতুতে। এবারে চলে এসেছি ঝুলন্ত সেতুর সামনে। চলুন ওঠা যাক এই ঐতিহাসিক সেতুতে। সেতু দেখতে দেখতে এর গল্পটি শুনে নেওয়া যাক। স্থানীয় ইতিহাস অনুযায়ী ওলন্দাজ বা ডাচদের বাণিজ্যিক প্রভাব এবং পরবর্তীকালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই অঞ্চলে নদী পারাপার সহজ করতে এই সেতুটি তৈরি করা হয়। তৎকালীন সময়ে এটি মুর্শিদাবাদ এবং কলকাতার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী মাধ্যম ছিল। জানা যায় হুগলির তৎকালীন জেলা জজ ড্যানিয়েল স্মিথের বিশেষ প্রচেষ্টায় এই সেতুটি নির্মিত হয়। সেতুটি নির্মাণে বড় অঙ্কের আর্থিক সাহায্য করেছিলেন ভাস্তারার বিখ্যাত জমিদার ছকুরাম সিংহ। আপনাদের মনে আছে, আমরা কিন্তু আমাদের গুড়াপ পর্বে সেই ভাস্তারার জমিদার বাড়িতে গিয়েছিলাম। যাই হোক, কিছু লোকগাথায় এটিকে নবাব সিরাজদৌলার আমলের প্রাচীন কাঠামোর পুনর্নির্মাণ হিসেবেও মনে করা হয়। পাশেই থাকা একটি ব্রিজের অবশেষ এই লোকগাথাকে মান্যতা দেয়। হাওড়া ব্রিজের মতো নিচে কোনো স্তম্ভ বা পিলারের সাপোর্ট ছাড়াই এই সেতুটি কুন্তী নদীর ওপরে দাঁড়িয়ে আছে। সেতুর মূল কাঠামোটি অত্যন্ত মজবুত লোহার বার এবং মোটা চেইন বা ধাতব তার দিয়ে তৈরি। এই লোহার কাঠামোর উপরে শক্ত কাঠের তক্তা বা পাটা বিছিয়ে মানুষের হাঁটার পথ তৈরি করা হয়েছে। সেতুটির ওপর দাঁড়ালে একদিকে কুন্তী নদী ও গঙ্গার মনোরম সঙ্গমস্থল এবং অন্যদিকে দূরে রেল ব্রিজের চমৎকার দৃশ্য চোখে পড়ে। বিশেষ করে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এখানকার চারপাশে গ্রামীণ পরিবেশ চিত্রগ্রাহক এবং ভ্রমণ পিপাসুদের দারুণ আকর্ষণ করে। শতাব্দী প্রাচীন হওয়ার কারণে বর্তমানে সেতুটির অবস্থা বেশ জরাজীর্ণ। লোহার বারে মরচে ধরা এবং কাঠের পাটা মাঝে মধ্যেই ভেঙে যাওয়ার কারণে প্রশাসন থেকে এখানে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে এটি দিয়ে কেবল পথচারী, সাইকেল এবং হালকা ছোট যানবাহন অত্যন্ত সতর্কতার সঙ্গে পারাপার করে। কুন্তিঘাট আসলে এই ঝুলন্ত সেতু না দেখলেই নয়। ঝুলন্ত সেতু দেখে এবার রেল লাইন পেরিয়ে চলে এসেছি আসাম রোডে। বৃষ্টি এখনও পড়ছেই। আসাম রোডে এখানেই আছে এই এলাকার জনপ্রিয় মিষ্টির দোকান মৌচাক। এবারে সেখানে গিয়ে একটু মিষ্টি নেওয়া হবে। মৌচাক এই অঞ্চলে বড়সড় দোকান। দোকানে অনেক রকম মিষ্টিও আছে। বৈচিত্র্য অনুযায়ী তাদের দামও খুব খারাপ নয়। তবে ওদের দোকানে সেরা দুটি মিষ্টি দিতে বলায় ওরা বেছে দিলেন বৈকুণ্ঠ ভোগ এবং কৈরা ভোগ। কৈরা ভোগের নাম আমাদের পুরনো দর্শকদের শোনা মনে হবে। আমরা এর আগে ত্রিবেণী বেড়াতে এসে
সেখানেও কৈরাভোগ খেয়েছিলাম। বৈকুণ্ঠভোগের দাম 40 টাকা পিস। জায়গা আন্দাজে আমার কিন্তু এই দামটা বেশ বেশিই মনে হলো। কৈরাভোগ অবশ্য 15 টাকা পিস। যাই হোক, 2টি মিষ্টি নিয়ে নেওয়া হলো। ইচ্ছে আছে একটা সুন্দর জায়গায় বসে এই মিষ্টি খাওয়া হবে। মিষ্টি নিয়ে রওনা হলাম এখান থেকে। এবারে চলেছি গোপালপুর ডিভিসি লক গেট দেখতে। এখান থেকে প্রায় 4 কিলোমিটার মতো রাস্তা, তাই ধরে নিয়েছি একটি টোটো। গোপালপুর গ্রাম পর্যন্ত টোটো যায়, কিন্তু লক গেট পর্যন্ত যেতে হলে আপনাকে টোটো ভাড়া করে নিতে হবে। আমাকে অবশ্য টোটো চালক রঞ্জিত বলল সে আমায় লক গেট পর্যন্ত নামিয়ে দেবে, ভাড়া পড়বে 30 টাকা। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। আমি শুনেছি গোপালপুর লক গেট নাকি খুব সুন্দর জায়গা, সেটা দেখতেই যাওয়া। মিনিট 20 সময় লাগলো। এসে গিয়েছি লক গেটের কাছাকাছি। গ্রাম পেরোতেই শুরু হয়ে গিয়েছে সবুজের বিস্তার। লক গেটের কাছাকাছি এই জায়গাতে প্রচুর গাছপালা, মনে হচ্ছে যেন জঙ্গলের ভিতরে চলে এসেছি। তার উপরে বর্ষণমুখর মেঘলা আবহাওয়া অন্ধকার করে এসেছে। বেশ গা ছমছমে এলাকা মনে হচ্ছিল আমার। পৌঁছে গিয়েছি গোপালপুর লক গেটে। আমার তো টোটো থেকে নেমেই ভালো লেগে গেল জায়গাটা। চারিদিকে গাছগাছালি, বেশ নিরিবিলি নির্জন পরিবেশ। রঞ্জিত জানালো এখন এই দুপুরে আমি এখান থেকে কিছুই পাবো না, তাই সে আমাকে নিয়েই ফিরবে। ভালোই হলো, এবারে নিশ্চিন্তে একটু এলাকাটা ঘুরে দেখা যাক। তবে বেশ বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েই অবশ্য নেমে পড়েছি আমি। কুন্তী নদী ও দামোদর ভ্যালি কর্পোরেশনের ক্যানেল বা খালের সংযোগস্থলে 1958 সালে এই লক গেট বা ব্যারেজটি নির্মাণ করা হয়। এই লক গেট এলাকাটি এখন একটি অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট এবং ডে আউটিং গন্তব্য। লক গেট দিয়ে যখন জল ছাড়া হয় তখন সেই প্রবল জলস্রোত দেখতে দারুণ লাগে। এই বর্ষাতে এসে লাভই হয়েছে। সেই দৃশ্য আমি দারুণ উপভোগ করতে পারছি এই সময়ে, বেশ ফাঁকায় ফাঁকায়। এর চারপাশটাও কিন্তু অসাধারণ সুন্দর। চারপাশে সবুজ গাছপালা ও বাঁশবাগানে ঘেরা, যা শহুরে কোলাহল থেকে দূরে সম্পূর্ণ গ্রামীণ মনোরম এক পরিবেশ তৈরি করেছে। বাঁশবাগানের ওপাশেই খাল গিয়ে মিশেছে কুন্তী নদীর সঙ্গে। আমার তো এই বর্ষায় এখানে এসে কখনো ডুয়ার্সের মতো লাগছে, আবার কখনো সুন্দরবনের মতো। সব মিলিয়ে জায়গাটা কিন্তু দারুণ। লক গেটের পরিবেশটা খুবই ভালো লেগে গেল। খালের পাশ দিয়ে একটা পথ গিয়েছে কোন সুদূরে। আমি এবার একটু এগোলাম সেই পথে। বৃষ্টির মাঝে সবুজে মোড়া সেই নির্জন পথে হেঁটেও এক আলাদা মজা। আমিও টুকটুক করে চলেছি সেই পথেই। আজকের ভ্রমণের শেষ দিকটা বর্ষণমুখর। সকালে তো বেশ গরম গরম ছিল, কিন্তু পরের দিকে বৃষ্টি শুরু হয়ে গেল। ব্যাস, এখন মুষলধারে বৃষ্টি। এই যে গোপালপুর লক গেটের জায়গাতে আমরা এসেছি, সেই লক গেটের এই যে আশপাশটা অসাধারণ, এক কথায় দারুণ। কখনো কখনো ডুয়ার্সের মতো মনে হচ্ছে, কখনো সুন্দরবনের মতো লাগছে। খুব নিরিবিলি, নির্জন। শুনলাম শীতকালে ভিড় হয়, কিন্তু এই সময় কিন্তু খুব বেশি লোকজন নেই। বিশেষ করে বৃষ্টি পড়ছে এখন। বৃষ্টির মধ্যে আমি একটু অন্যভাবে বিষয়টা উপভোগ করলাম। হ্যাঁ, ছবি তোলা একটু সমস্যা হয়েছে, খুব ভালো ছবি সবসময় তুলতে পারেনি সব জায়গা থেকে। প্রচণ্ড কাদা,
পাশেই তো ক্ষেত। এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটাও তো দারুণ, নির্জন, নিরিবিলি, সুন্দর। একপাশে জঙ্গল, নদী বা এই খালটি, আর আরেকদিকে হচ্ছে বিস্তীর্ণ ক্ষেত, তার মধ্যে দিয়ে বা পাশ দিয়ে হাঁটা, সত্যি অসাধারণ। এই সফরে একটা জিনিস হলো না, আমাদের মিষ্টি কেনা হলো, কিন্তু মিষ্টি খাওয়াটা এখানে গেল না। এত বৃষ্টি পড়ছে যে কোথাও দাঁড়িয়ে বা করে মিষ্টি খাবো সেটার সুযোগ নেই, সেটা হয়তো বাড়ি গিয়ে খেতে হবে। কিন্তু যাই হোক, সফরটা ভালো হয়েছে। মানে শেষবেলা এই গোপালপুরের এই যে লকগেটের অঞ্চলে এসে মনটা একদম খুশি হয়ে গেল, দারুণ, খুব ভালো লাগছে। এই জায়গাটা হেঁটেও আনন্দ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে এই এলাকার রূপ, রস, গন্ধ আমি একদম দারুণভাবে চেটে পুটে উপভোগ করলাম। এবার আস্তে আস্তে ফিরবো আমরা, দেখি ফেরার পথটা কেমন হয়। কিন্তু এই জায়গাটা শেষবেলা দারুণ, অসাধারণ। বারবার দারুণ বলছি এই কারণে, সত্যি আমার খুব ভালো লেগেছে। তাই মানে এত সবুজ, সুন্দর, নিরিবিলি আমি এরকম পাবো ভাবিনি। এমন ঝমঝমিয়ে বৃষ্টি না হলে হয়তো এই জায়গাতে আরও ঘণ্টাখানেক অনায়াসে কাটিয়ে দেওয়া যেত। তবে আর নয়, এবারে রওনা দেওয়া যাক। তবে আবার একদিন এখানে আসবই, এই অঙ্গীকার রইল। ফিরে চললাম লকগেট থেকে, সবুজে মোড়া সেই পথ বেয়েই ফিরে চলা। দুপুর হয়ে গিয়েছে, আমার স্টেশনে ছেড়ে দেবে রঞ্জিত। ও আমার কাছে অবশ্য 100 টাকা চেয়েছে এই বৃষ্টিতে অপেক্ষা করা এবং যাতায়াতের বিনিময়ে। যদি আপনারা কুন্তিঘাট বেড়াতে আসেন তাহলে সকলকেই ও ন্যায্য মূল্যে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবে। কত নেবে সেটা আপনারাই কথা বলে ঠিক করে নেবেন। কেউ চাইলে আমি কমেন্টে রঞ্জিতের নম্বর দিয়ে দেব। চলে এসেছি কুন্তিঘাট স্টেশনে। স্টেশনের রেলগেটের কাছেই একটি অতি ছোট্ট হোটেলে ডিম ভাত খেয়ে নিলাম। তবে সেই হোটেল আর দেখালাম না। বৃষ্টি সেই যে শুরু হয়েছিল সকালে, কিন্তু আর থামেনি। এদিকে আবার ট্রেনের সংখ্যা বেশ কম, প্রায় 1-1.5 ঘন্টা অন্তর অন্তর ট্রেন চলে। তাই আমায় একটু স্টেশনে বসতেই হবে। আমি ফিরবো একই পথে, ট্রেনে ব্যান্ডেল হয়ে নৈহাটি, নৈহাটি থেকে দমদম। ও হ্যাঁ, এই বেলা বলে রাখি, বাড়ি গিয়ে 2টি মিষ্টি খেয়েছিলাম আমি। 2টি সত্যি দারুণ খেতে। কৈরাভক্ত বাড়ির জন্য নিয়েও নিয়েছিলাম। বৃষ্টির মাঝেই উঠে পড়েছিলাম ট্রেনে। এখন এই ব্যান্ডেল পার হতে কম হলো বৃষ্টির মাত্রা, তাই তো চোখ রাখলাম জানালার ওপারে। এবারে বরং বলি এদিকে যাতায়াতের ব্যাপারে। ট্রেনে দুভাবেই আসা যায়। কলকাতা থেকে এলে হাওড়া থেকে সরাসরি কাটোয়া লোকাল কুন্তিঘাটে আসে। শিয়ালদাহ থেকেও কাটোয়া লোকাল ধরে আসা যায় এখানে। তবে সেই ট্রেন দিনে একটাই, সকাল 8টা নাগাদ শিয়ালদা থেকে ছাড়ে। এছাড়াও আমার মতো নৈহাটি হয়ে ব্যান্ডেল পর্যন্ত এসে সেখান থেকেও ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরা যায়। গাড়িতে বা বাইকে এলে ডানকুনি থেকে দিল্লি রোড ধরে মগরার আগে এসে আসাম রোড বা STKK রোড ধরে পৌঁছানো যায় কুন্তিঘাটে, অথবা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গঙ্গা পেরিয়েও ধরে নিতে পারেন আসাম রোড। এবারে নৈহাটি থেকে ধরে নিয়েছি ট্রেন, নামবো সোজা দমদমে। ও হ্যাঁ, আর একটা জরুরি কথা, খাওয়া দাওয়ার জন্য কুন্তিঘাটে কিন্তু বড় কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাবেন না। ছোটোখাটো হোটেল 2-1টি আছে বটে। এছাড়া আসাম রোডের ওপরে ধাবা আছে, সেখানে খেতে পারেন। এখানে থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা কিন্তু নেই, থাকার প্রয়োজনও পড়ে না। তাহলে আর দেরি কেন, একদিনের জন্য ঘুরে আসুন না হুগলির এই শান্ত সুন্দর সবুজে মোড়া জনপদ কুন্তিঘাট থেকে। আমি তবে আজ যাই, আবার ফিরে আসছি সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।